ইয়েস, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে প্রাকৃতিক অবস্থা কোনগুলো? বর্ষা, শীত, গ্রীষ্ম, এগুলো আমাদের প্রাকৃতিক অবস্থা, ঠিক কিনা বলুন? এগুলোকে আমরা বলতে পারি বিশেষ্য পদ, পারি তো? একটা জিনিস বলুন, এগুলোকে আমরা দেখতে পাচ্ছি, বর্ষা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, শীত পড়ছে আমরা বুঝতে পাচ্ছি, প্রচন্ড সূর্যের তাপকে আমরা গ্রীষ্মের মানে একটা বৈশিষ্ট্য হিসেবে দেখছি, কিন্তু এগুলোকে আমরা কোনোটাই ছুতে পারি না। এগুলোর পরিবর্তন হয়, এগুলোর পরিবর্তন হয় এবং এগুলো সার্বজনীন। ভালো করে বুঝুন, বর্ষা, শীত, গ্রীষ্ম এগুলো কিন্তু সবার কাছে সমান। সবাই কিন্তু আলাদা করে দেখবে এমনটা নয়, সবার কাছে সমান। মৃত্যু, জন্ম, কৈশোর এগুলো সবার কাছে সমান। তাই জন্য অবস্থাবাচক বিশেষ্যকে আমরা অর্ধরূপাত্মক বলতে পারি। অর্ধরূপাত্মক কথার অর্থ হচ্ছে যেটা সকলের কাছে একই হবে, কারোর কাছে ভালো কারোর কাছে মন্দ এমন বিষয়টা না, বা একজনের কাছে একরকম ধরা দিল, একরকম হিসাবে ধরা দিল, অন্যজনের কাছে অন্যরকম ভাবে ধরা দিল, এমনটা নয়। সবার কাছে সমান মানে সকলের কাছে সমান হবে, তাকে অর্ধরূপাত্মক বলে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন। সংখ্যাতেও তাই। সংখ্যা আমি যদি এখানে 1 লিখি, তাহলে এটা সবার কাছে একই থাকবে, 2 হবে না। আমি যদি 2 লিখি, তাহলে সেটা সবার কাছে একই থাকবে, 2 থাকবে। মানে 1 থাকবে বলতে 2 এখানে থাকবে, সমান থাকবে, এটাই বোঝাতে চাইছি। তো এই যে দুটো বিশেষ্য, সবসময় মনে রাখবেন এরা নিয়মের দিক থেকে অর্ধরূপাত্মক হয়ে যাচ্ছে, মনে থাকবে? বুঝতে পেরেছেন এবার? হ্যাঁ স্যার। আচ্ছা, সংজ্ঞাবাচক আর জাতিবাচক বিশেষ্য এই দুটিকে কি বলবো আমরা? এগুলো চোখে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, সবই যায়। এই চারটের কোনটা বলবো? রূপাত্মক হবে স্যার। ইয়েস, ঠিক বলেছেন, রূপাত্মক। রূপাত্মক স্যার। রূপাত্মক, ঠিক, সঠিক কথা। কুস্তিগীর কোন লিঙ্গের উদাহরণ? বলুন। পুংলিঙ্গ। ইয়েস, স্যার পুংলিঙ্গ। পুংলিঙ্গ স্যার, পুংলিঙ্গ। এবার অন্ধকার কোন ধরনের সমাস? উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ, থ্যাংক ইউ। তাহলে এর ব্যাস বাক্যটা বলে ফেলুন। অন্ধ করে যা, করে যে। এর প্রত্যয় করুন। স্যার অন্ধ ক্রি যোগ ক্রি হবে, ক্রি ধাতু যোগ র হবে স্যার, না অ হবে, ও। অন্ধক্রিযোগ। পরে দেখুন, সমাপিকা ক্রিয়ার প্রথম পুরুষে কতটি রূপ হয়? স্যার দুটি স্যার। কি কি বলুন? স্যার এটা একটু বলে দিন, সমাপিকা অসমাপিকা ক্রিয়ার কখন সেটা একটু পুরো বলে দিন, না বুঝতে পারিনি এটা। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? শুনতে পেলাম না।
এই যে স্যার সমাপিকা অসমাপিক ক্রিয়ার যে প্রথম পুরুষ, হ্যাঁ দ্বিতীয় পুরুষ এগুলো রয়েছে না, এগুলো একটু স্যার করিয়ে দিন পুরোটা। অসমাপিকা ক্রিয়ার পুরুষ হয় না, সমাপিকা ক্রিয়ারই পুরুষ হয়, বুঝেছেন? কারণ সমাপিকা ক্রিয়াই তো বাক্যের অর্থকে পূর্ণতা দেয়, তাই না? তাহলে ভালো করে দেখুন, উত্তম পুরুষের একটাই রূপ হয়, মধ্যম পুরুষের দুটো রূপ হয়, কি কি হয় দেখুন। একটা হচ্ছে সম্মানার্থে, একটা তুচ্ছার্থে, একটা সম্মানার্থে, একটা তুচ্ছার্থে। আর প্রথম পুরুষেরও তাহলে কি হবে? কি হবে? একটা হবে সম্মানার্থে, আর একটা হবে তুচ্ছার্থে। এবার দু একটা উদাহরণ দিই। আমি সম্মানার্থে বললাম মধ্যম পুরুষ, আমি বললাম আপনি, বলতে পারি? বলুন, একটু রিপ্লাই দিন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হবে স্যার আপনি। আচ্ছা, তুচ্ছার্থে আমরা বলতে পারি তুই। স্যার। স্যার তুই হয়। আচ্ছা, প্রথম পুরুষের সম্মানার্থে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি না তাঁরা? বলতে পারি তো তাঁরা, বা আমরা বলতে পারি হ্যাঁ। তিনি, তিনি বলতে পারি, তাই না? হ্যাঁ তিনি স্যার। বা তাঁরা এগুলো বলতে পারি। তুচ্ছার্থে কি বলতে পারি? তোরা। আচ্ছা, তোরা। তোরা বলতে পারি। আর কি বলতে পারি? তোদের। হ্যাঁ বলুন। আর কি বলতে পারি? বলুন, আর কি বলতে পারি? তোদের হবে না স্যার, তোদের হবে স্যার? তোদের, তোদের হতে পারে, কেন হবে না? তোরা তোদের তো স্যার। তুই হবে স্যার তুই। আচ্ছা, এরকম বলতে পারি না? সে বলতে পারি, তার বলতে পারি, এগুলোও তো তুচ্ছার্থী। আমি কি এখানে সম্মান দিচ্ছি? এখানে কি আমি সম্মান দিলাম? তার বা তাকে, এগুলোতে কি আমি সম্মান দিচ্ছি? কিন্তু যখন আমি এরকম লিখবো তাকে চন্দ্রবিন্দু দিয়ে দেবো, বা তার চন্দ্রবিন্দু দিয়ে দেবো, তখন তো সম্মান দেবো, তাই তো? এইবার একজন আমাকে বলল, আমি একটা প্রশ্ন এখান থেকে ধরছি, আমি সব লিখে নিলাম, এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন ধরবো। সেটা হচ্ছে, এই যে তোরা, এটা লেখা হলো, একজন বলল আমাকে তোরা, আমি লিখলাম, এটা অ্যাকচুয়ালি প্রথম পুরুষ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ভালো করে বুঝুন তো, যে তোরা বলতে আপনি কাদেরকে ইন্ডিকেট করছেন? যে আপনার সামনে আছে যারা, তাদেরকে নিশ্চয়ই বলছেন। না স্যার, মধ্যম পুরুষ। তাহলে এই তোরাটা কি প্রথম পুরুষ হবে? না স্যার, মধ্যম পুরুষ। ইয়েস, তাহলে মধ্যম পুরুষের তুচ্ছার্থে আমরা তোরা বলতে পারি, মধ্যম পুরুষের তুচ্ছার্থে আমরা তোরা বলতে পারি। আর মনে রাখবেন, প্রথম পুরুষের তুচ্ছার্থে আমরা তার, তাকে, তাদের, এগুলো বলতে পারি। এবার কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, উত্তম পুরুষের কি কোনো সম্মানার্থক তুচ্ছার্থ হয়? উত্তম পুরুষ মানে না আপনি স্যার, নিজে, হয়নি। আপনি নিজেকে কখনো মানে সম্মান দেবেন বা কখনো ছোট করবেন, এরকম কি হতে পারে? নিশ্চয়ই পারে না। উত্তম পুরুষ তো ব্যক্তি নিজে, যে ব্যক্তি কথা বলছে বা যে ব্যক্তি
কোনো একটা বিষয় উত্থাপন করছে, সেই হচ্ছে উত্তম পুরুষ। তাহলে উত্তম পুরুষ কখনো সম্মানার্থে বা তুচ্ছার্থে হয় না, এটুকু মনে রাখবেন। মধ্যম পুরুষে হয়, প্রথম পুরুষে হয়। ক্লিয়ার হয়েছে বিষয়টি? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বক্তৃতার বাহাদুরিতে পেট ভরে না। এখানে বাহাদুরি কোন কারো? এটা স্যার উপায়ত্ত করে স্যার উপায়ত্তকরণ করণ। স্যার। করণ। ইয়েস, উপায়াত্তকরণ। আচ্ছা, উপায়াত্তকরণ কেন বলা হলো একে? স্যার বাহাদুরি স্যার কোনো একটা বোঝাচ্ছে, বাহাদুরির দ্বারা পেট ভরে না মানে একটা কোনো উপায় উপায়। বা মাধ্যম। হ্যাঁ, উপায় বোঝাচ্ছে, উপায়ের মাধ্যম বোঝাচ্ছে স্যার। ইয়েস। আচ্ছা, এর বিপরীতটা কি? উপায়াত্তকরণের বিপরীত কি? উপায়াত্তকরণের বিপরীত হচ্ছে যন্ত্রাত্মক। আচ্ছা, আমি যদি বলি, আমি একটা বাক্য বলছি, হ্যাঁ, বলবেন তো কি কারক? আচ্ছা, দারিদ্র বানান কি? জফলা দেবো না দেবো না? হ্যাঁ স্যার, দেবো স্যার। দারিদ্র তুমি মোরে করেছো মহান, এই দারিদ্রের তলায় দাগ, এটা কি হবে? কারক বলেন, কারক। স্যার কর্মকারক স্যার। ধরন কারক স্যার, ধরন। করণ? এটা কি করণ? কি কি কি? স্যার এটা? বন্ধ করুন। এটা স্যার কি দারিদ্র করণ দ্বারা হবে? দারিদ্র কি দ্বারা করে হবে স্যার। স্যার? কি কি করেছে, সম্বোধন কি পদ, করেছে মহান সম্বোধন। তুমি? একজনই ঠিক বললেন। একদম সঠিক, সম্বোধন। দারিদ্র তুমি মোরে করেছো মহান, এই তুমির তলায় দাগ থাকলে হতো কর্ত্রী। আমি দারিদ্রকে সম্বোধন করছি যে হে দারিদ্র, তুমি মোরে করেছো মহান। বোঝা গেল কথাটা? আমি দারিদ্রকে ডেকে বলছি, দারিদ্র তুমি মোরে করেছো মহান। তাহলে আমি দারিদ্রকে সম্বোধন করলাম না? স্যার ম্যাডামরা বলুন। হ্যাঁ স্যার। হ্যাঁ, একটু মানে চোখ খোলা রেখে দেখতে হবে। খুব সোজা কোশ্চেন হবে, কিন্তু খুব যে কঠিন কোশ্চেন হবে এমনটা নয়। কিন্তু আমরা সোজা কোশ্চেনেই ভুল করে বসি, সুতরাং বুঝতে হবে। প্রথম দেখায় মিলন হলো, প্রথম শব্দটি কি? গুণবাচক, সংখ্যাবাচক, পরিমাণবাচক না পূরণবাচক? পূরণবাচক স্যার। পূর্ণবাচক। পূরণবাচক। পূরণ বা কিন্তু যদি এক বলতাম তাহলে কি হতো? সংখ্যাবাচক। সংখ্যাবাচক। সংখ্যাবাচক হতো। ঠিক বলেছে। আচ্ছা, বেলা 10টায় স্কুল খোলে, এই বাক্যে 10টায় কোন কারকের উদাহরণ? কালাধিকরণ। কালাধিকরণ। ভেরি গুড, কালাধিক। খুবই ভালো কথা বলেছেন। আচ্ছা, বাকিগুলো কিন্তু স্থানাধিকরণ। এই একদেশ সূচক, সামীপ্য সূচক, এগুলো স্থানাধিকরণের ভাগ, তাই তো? হ্যাঁ স্যার। স্যার এই বিষয়টা একটু বলে দিন না, এই কোনটা বলবো? কালাধিকরণ এই বিষয়টা। স্থানাধিকরণ, কালাধিকরণ আর হ্যাঁ হ্যাঁ বিষয়াধিকরণ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এইটা। এইটা বলবো। হ্যাঁ স্যার এইটা একটু বলে আচ্ছা, দিন স্যার। আমাকে বলুন তো অধিকরণ কথার অর্থ কি? তাড়াতাড়ি বলুন। একজন বলবেন, যিনি বললেন, জিজ্ঞাসা করলেন তিনিই বলবেন, বাকি কেউ বলবেন না। আমাকে বলুন অধিকরণ কথার অর্থ কি?
স্যার বলতে পারবো না, স্যার বলুন। আচ্ছা দেখুন, অধিকরণ কথার অর্থ হচ্ছে আধার। মনে রাখবেন, অধিকরণ কথার অর্থ হচ্ছে আধার। আধার কথার অর্থ কি অ্যাকচুয়ালি? পাত্র, তাই না? আমি কিন্তু চন্দ্রবিন্দু দিইনি, খেয়াল করবেন, হ্যাঁ চন্দ্রবিন্দু স্যার, হ্যাঁ দিইনি কিন্তু। হ্যাঁ। তাহলে অধিকরণ কাকে বলে? ক্রিয়াপদের আধারকে অধিকরণ বলে, মনে রাখতে হবে। ক্রিয়াপদের আধারকে অধিকরণ বলে। ভালো কথা। এই যে অধিকরণ, এই অধিকরণ অ্যাকচুয়ালি তাহলে কত প্রকার? 3 প্রকার। কি কি? স্থানাধিকরণ, এই স্থানাধিকরণের ভাগ হচ্ছে স্থানাধিকরণ, 3টে। বিষয়াধিকরণ। স্থানাধিকরণের 3টে ভাগ। একটা হচ্ছে একদেশ সূচক, একটা ব্যাপ্তি সূচক, আর একটা হচ্ছে সামীপ্য সূচক। একদেশ বলতে একটা নির্দিষ্ট জায়গাকে বোঝাবে, ব্যাপ্তি বলতে সমগ্র জায়গাকে বোঝাবে, সামীপ্য বলতে একদম নিকটে বোঝাবে। আচ্ছা আমি যদি বলি মনে করুন চিনিতে মিষ্টতা আছে, আমি এরকম বললাম, একটা বাক্য বললাম। কোথায় গেলি লেখ। চিনিতে মিষ্টতা আছে, এরকম একটা বাক্য বলেছে। এই চিনিতে তলায় দাগ আছে, এটা তো আপনি পরিষ্কার বলে দিলেন কোথায় আছে কোথায় আছে, তো পরিষ্কার আপনি বলে দেবেন তো অধিকরণ আছে। ঠিক আছে কি? ঠিক তো? হ্যাঁ স্যার। এবার বলুন তো, চিনির একটা নির্দিষ্ট অংশে কি মিষ্টতা থাকে, না পুরো টোটাল চিনিটার মধ্যে মিষ্টতা থাকে? পুরো চিনিটাতেই তো স্যার মিষ্টিটা। তাহলে এটা হচ্ছে ব্যাপ্তি, এটা হচ্ছে ব্যাপ্তি অধিকরণ, মানে ব্যাপ্তি স্থানাধিকরণ। এবার একদেশ সূচক যদি আমি বলি, মানে একটা নির্দিষ্ট জায়গা, সমগ্র স্থান জুড়ে না, একটা নির্দিষ্ট জায়গা। একটা নির্দিষ্ট জায়গা যদি আমি বলি, যেমন বলা যেতে পারে, কি বলা যেতে পারে বলুন তো, একটা উদাহরণ দিন। বলা যেতে পারে, মনে করুন আমি বললাম জাগিছে জননী বিপুল নীরে। জাগিছে জননী বিপুল নীরে। কোথায় জাগছে? নীরে। তাহলে নীর একটা নির্দিষ্ট জায়গা, এটা কি ব্যাপ্তি সূচক হবে না একদেশ সূচক হবে? স্যার একদেশ সূচক, স্যার স্যার একদেশ সূচক হবে। একটা নির্দিষ্ট জায়গা। একদম, একটা নির্দিষ্ট জায়গা বোঝালে কিন্তু একদেশ সূচক হয়, আর আম, সমগ্র বোঝালে ব্যাপ্তি হয়। আর সামীপ্য, যেমন আপনারা কবিতার লাইন পড়েছেন, দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা দ্বিপ্রহর। যাও একটু ঘুরে আয় সামনের কাছ থেকে, যাও যা ঘুরে দুয়ারে আয়। কটা বাজে? প্রস্তুত, একটু কাইন্ডলি, দুয়ারে 9টা বাজে তো, প্রস্তুত 9টা গাড়ি। 20-তে আসবি, যা 20 মিনিট ঘুরে আয়। তাহলে কোথায় প্রস্তুত গাড়ি? দুয়ারে। দুয়ারে। তাহলে দুয়ারে। দুয়ারটা একটা নিকটের জায়গা বোঝাচ্ছে, একটা নিকট জায়গায় গাড়িটা দাঁড়িয়ে আছে, দুয়ারে দরজায় দাঁড়িয়ে আছে। তাহলে দরজা একটা নির্দিষ্ট জায়গা, ঠিক কথা, একদেশ সূচক হতে পারে কিন্তু এটা নিকটে, সেই জন্য এটা সামীপ্য হবে, সামীপ্য। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা কেবলমাত্র কোন দুটি কালে অনুজ্ঞা হয়? ভেরি ইজি কোশ্চেন। এটা বর্তমান ও ভবিষ্যৎ। বর্তমান ভবিষ্যতে। বর্তমান অনুজ্ঞা আর ভবিষ্যৎ অনুজ্ঞা, ঠিক কথা। এসো আমরা কুস্তি লড়ি, এটা ফুল টাইপ হয়ে গেছে, কুস্তি লড়ি। বাক্যে আমরা বলতে, ও এটা তো কোশ্চেন, এটা তো আমি ভাবছি মনে হয় বাক্য পরিবর্তন, দেখিনি। পারবেন আপনারা? পুরুষ এবং কালভেদে সমাপিকা ক্রিয়ার রূপ পরিবর্তনকে কি বলে?
এটার মধ্যে এই কোশ্চেনটার ক্রিয়া মধ্যে রূপ উত্তর স্যার, লুকিয়ে আছে, কোশ্চেনটার মধ্যে ক্রিয়া উত্তর রূপ। লুকিয়ে আছে। যেমন আমি বললাম পড়ি, আমি বললাম পড়ছি বা পড়িতেছি, আমি বললাম পড়িয়াছি, তাহলে তিনটে রূপ হয়ে গেল না ক্রিয়ার? একটা হচ্ছে সাধারণ, একটা ঘটমান, একটা পুরাঘটিত। তো এই যে ভালো করে দেখুন, পুরুষ এবং কালভেদে সমাপিকা ক্রিয়ার রূপ পরিবর্তন হয়। এই যে কালভেদে, এটা আমি কাল বলিনি, আমি একই কালের মধ্যে বলেছি। এবার আমি যদি বলি পড়লো, এটাও সাধারণ কিন্তু অতীত, সাধারণ কিন্তু অতীত। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ক্রিয়ার রূপ পরিবর্তন, মনে থাকবে। আচ্ছা বলুন তো, নিচের কোনটি পঙ্গু ধাতু নয়? যে ধাতু তিন কালের রূপ পাওয়া যায় না তাকে পঙ্গু ধাতু বলে। তাহলে এখানে কোনটা পঙ্গু স্যার ধাতু বট নয়? স্যার, বট। না, না খা। পঙ্গু বলেছে, ধাতু তো বট। খাটা হবে, খা খা। স্যার, খা। খা স্যার, খা। যা মানে যাই, গিয়েছিলাম, যাব, তিন কালের রূপ পাওয়া যাচ্ছে না। গ বলে কোনো ধাতু নেই, গই বলে ধাতু আছে, সুতরাং এটা ধাতুই না। আর বট হবে না, বট হচ্ছে পঙ্গু ধাতু, আর খাটা হবে সঠিক উত্তর। খা মানে খাই, খেয়েছিলাম, খাবো, তিনটে কালেই তো খ রয়েছে, তাই তো? সত্য বলো স্যার এটা নতুবা। একবার একটু ভালো করে বুঝিয়ে দেন না পঙ্গু ধাতুটা। দেখুন, বট, কে বট আপনি, এই যে বট আর কি। তা আমি এর অতীতকালে কি রূপ পাবো? এর অতীতকালে কি রূপ পাবো? কোনো রূপ পাবো না। কেন? অতীতকালে আমি পাবো ছিলাম বা ছিলে, আর ভবিষ্যৎকালে থাকবে বা থাকবো, এরকম পাবো। তাহলে তিনটে কালে তিন রকম পাচ্ছি। এই যে তিন কালে তিন রকম আলাদা আলাদা রূপ বা তিন কালের এক রূপ পাওয়া যায় না, তাদেরকে পঙ্গু ধাতু বলে। তাদেরকে কি বলে বলুন? তাদেরকে কি বলে? স্যার পঙ্গু ধাতু। স্যার আজটাও তো পঙ্গু ধাতু, আজ আজ। আজ আছে, আজ, আজ হ্যাঁ। ছয় হস, আজ আছে, সঠিক বলেছেন, আজও আছে। পরে আসুন, সত্য বলো নতুবা শাস্তি পাইবে, নতুবার তলায় দাগ। এখানে কোন সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে? মানে দাগ নেই, স্যার নতুবা স্যার। নতুবা। এটা কি জাতীয় অব্যয়? এটা কি জাতীয় অব্যয়? বিয়োগ। হ্যাঁ বলুন। বিয়োগ স্যার। বিয়োজক বিয়োজক, অব্যয়। ঠিক বলেছেন। আচ্ছা বিনাটা কি জাতীয় অব্যয়? পদান্বয় অব্যয়। না না, সমুচ্চয়ী অব্যয়ের মধ্যে কোন ভাগ? ব্যতিরেক। ব্যতিরেক স্যার, ব্যতিরেক। ব্যতিরেক, ব্যতিরেক। ছাড়াটা কি হবে? ছাড়া, ছাড়াটাও স্যার ব্যতিরেক। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, সরল বাক্যে রূপান্তর করলে কি হবে? স্যার অস্ত্র পায়ে ফেলে রাখো। অস্ত্র পায়ে ফেলে রাখো। স্যার নতুবাটা সমস্যাই হচ্ছে স্যার। হ্যাঁ, সমুচ্চয়ী মানেই হচ্ছে দুটো বাক্যকে যুক্ত করে। একটা ভালো করে বুঝুন, হ্যাঁ। সত্য বলো এটা একটা বাক্য, শাস্তি পাইবে এটা একটা বাক্য, দুটো বাক্যকে যুক্ত করেছে কে? নতুবা।
হ্যাঁ, সেই জন্য এটা সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয়ের আরেকটা নাম হচ্ছে বাক্যান্বয়ী অব্যয়। হুম। মনে থাকবে? হ্যাঁ স্যার। ওকে। পদের সঙ্গে পদের মিলন হলে যা হয় তাকে কি বলে? সমাস। 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 সমাসের প্রত্যয় কি? সমপূর্বক অস সম যোগ অস অস পূর্বক অ। একদম সমপূর্বক অসযোগ। মালগাড়ি শব্দে ব্যবহৃত সমাস কোনটি? কর্মধারা স্যার। ব্যাস বাক্য করুন। মাল যে গাড়ি। কর্মধারয় সমাস। মাল যে গাড়ি, এ আবার কি সমাস হলো? মাল বহনকারী গাড়ি। একদম। ও মাল বহনকারী গাড়ি। মাল বহনকারী গাড়ি। মাল। স্যার মধ্য পদলোপী করে স্যার, হ্যাঁ বলুন। এটা মধ্য পদলোপী কর্মধারে স্যার। ইয়েস ইয়েস, মধ্য পদলোপী কর্মধারা। এই যে পদটা লোপ পাচ্ছে না, কর্মধারয়। বহনকারীটা লোপ পাচ্ছে। কর্মধারয় সমাসে। বহনকারীটা লোপ পাচ্ছে। হ্যাঁ, কর্মধারয় সমাসের কোন পদের অর্থ প্রদান হয়? পরপদের পরপদ। অর্থ কর্মধারয়। কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রদান হয়, ঠিক কথা বলেছেন। আর একটা জিনিস আমাকে বলুন, কর্মধারয় সমাস কি হিসাবে ব্যবহৃত হয়? কোন পদ হিসাবে ব্যবহৃত হয়? বিশেষণ পদ। গুড গুড গুড, বিশেষণ পদ, ঠিক কথা। পরে একটি উভয় পদ প্রধান সমাস কোনটি? দ্বন্দ্ব দ্বন্দ্ব স্যার। সমাস। দ্বন্দ্ব। একদম একদম। একমাত্র পূর্বপদ প্রধান সমাস কোনটি? অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব। উপক্রম কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব। অব্যয়ীভাব অব্যয়ীভাব। স্যার। তারপরে মনে মরা, এটা কি হবে? অধিকরণ তৎপুরুষ। অধিকরণ তৎপুরুষ। অধিকরণ তৎপুরুষ। হ্যাঁ, অধিকরণ তৎপুরুষ, ঠিক। মন্ত্র জায়গা ছিল, এটা তো হয়ে গেল। সূত্রধার শব্দটি কোন সমাসের উদাহরণ? উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ। এর প্রত্যয় কি হবে? সূত্র ধারণ করে যে। সূত্র ধারণ করে যে। প্রত্যয় বলেছি। ও প্রত্যয় সূত্র ধি যোগ অ। ধৃ ধৃ। হ্যাঁ স্যার, সূত্র ধি যোগ অ। আমরা অন্য কয়েকটা কোশ্চেন করতে পারি কিনা সেই জন্য খুব তাড়াতাড়ি করছি। আমি কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবো ব্যাকরণ থেকে, বুঝতে পেরেছেন? আপনারা করবেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার করবো। দাঁড়ান, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি এগুলো। এর ব্যাকরণ কোথায় আছে, কত নম্বরে আছে? 13 নম্বর সেটে। শেষ দিকে মনে হচ্ছে স্যার। শরৎচন্দ্রের মৃত্যুর পূর্বে প্রকাশিত উপন্যাস কোনটা বলুন তো? বিপ্রদাস। বিপ্রদাস। শেষের পরিচয় কার লেখা? শেষের পরিচয় কার লেখা বলতে পারবেন? শরৎচন্দ্র স্যার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক বলেছেন। শেষের কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর স্যার, রবীন্দ্রনাথ ঠাকুর। কাব্যধর্মী উপন্যাস কোনটি? শেষের কবিতা। শেষের কবিতা। শেষের কবিতা স্যার। শেষের কবিতা।
দেশাত্মবোধক ভাবনা সবচেয়ে বেশি ফুটে উঠেছে রবীন্দ্রনাথের কোন উপন্যাসে, বলতে পারবেন? পুরাণ। না, এটা গোরা হবে না, আনন্দ বাটিকা দাস। এটা হবে 4 স্যার অধ্যায়। ভারতবর্ষ। আনন্দ চার বাটিকা। অধ্যায়। না না, ভারতবর্ষ না, 4 অধ্যায় উপন্যাস বলেছি না। কি হলো এটা? স্যার কোশ্চেনটা একবার বলবেন স্যার, কি বললেন স্যার? রবীন্দ্রনাথের কোন স্যার উপন্যাসে কোশ্চেন দেশাত্মবোধক ভাবনা সবচেয়ে বেশি ফুটে উঠেছে? 4 অধ্যায়। 4 অধ্যায়। মিনিট নিচে নামি। কটা সাহিত্যের ইতিহাসের কোশ্চেন ধরবো কোনি, হ্যাঁ করিয়ে নি। প্র্যাকটিস করতে ভালো লাগে, কিন্তু আপনাদের তো আমি একদিনই পাই, আর কি প্র্যাকটিস আর কত হবে। যে ব্যঞ্জন শব্দের আবিধানিক বানানটা এখানে ভুল হয়ে গেছে। আবিধানিক অর্থ কি? বলুন। ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ তোমরা স্বর যুক্ত থাকে তো বোধহয় ব্যঞ্জন বলতে পারি আমরা। এই যে স্বর বিযুক্ত। শর্ট বিযুক্ত ধ্বনি। স্বর যুক্ত হলে তো হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি ব্যঞ্জনের মধ্যে তো স্বর থাকার কথা না, থাকে কি? ব্যঞ্জন বর্ণ তো স্বরধ্বনি নিয়েই তো বর্ণগুলো। হুম হুম হুম। হ্যাঁ, কিন্তু ব্যঞ্জন ধ্বনির মধ্যে স্বরধ্বনি মিশে আছে। হ্যাঁ এইবার যদি আমি ওটাকে বাদ দিয়ে দিই তাহলে প্রকৃত ব্যঞ্জন ধ্বনিটা পাবো, তাই না? হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যঞ্জন তো আপনি স্বর দিয়ে উচ্চারণ করেন, আপনি যদি স্বরটাকে বাদ দিয়ে দেন তাহলে ব্যঞ্জনের সঠিক অর্থই তো উচ্চারণ করতে না পারা। তা আপনি যদি স্বরধ্বনিটাকে বাদ দিয়ে দেন তাহলে কি আর ব্যঞ্জন উচ্চারণ হবে? না। ঠিক কথা বলেছেন। সেই জন্য এর ব্যঞ্জন কথার আবিধানিক অর্থ হচ্ছে স্বর বিযুক্ত ধ্বনি, স্বর যুক্ত নয়। আচ্ছা, পরেরটায় চলে আসুন তো। হ্রস্বই স্বরধ্বনির প্রভাবে আ হয়েছে নিচের শব্দগুলির মধ্যে কোনটিতে? স্যার ভিখারি থেকে ভিখিরি স্যার। উনান। উনুন। হ্যাঁ, কোশ্চেনটা মনে হচ্ছে একটু গন্ডগোল করেছি আমি। ওটা আটা এক হর্ষই উল্টোটা হবে। হবে, উল্টোটা। আটা হর্ষই হবে হর্ষই স্যার, হবে। হর্ষই হবে স্যার, আটা। হ্যাঁ, ওই তো। পরে হ্রস্ব কিংবা হ্রস্বের পর হ্রস্ব, এটা একদমই ইজি। এটা দুটোই হস্যকার স্যার তো। আগের ওইটা একটু বলবেন। 1 মিনিট দাঁড়ান। এটা দুটোই হস্যকার হয়ে গেছে, যে কোনো একটাতে টিক মারলেই সঠিক। এটা হচ্ছে কর্তৃপক্ষের ভুল। হ্যাঁ। ক্ষয়েরটা, হ্যাঁ স্যার। হুম। যে কোনো একটা মেরে দেবেন। আচ্ছা, কি বললেন ম্যাডাম, শুনতে পাইনি। স্যার বলছে আগের কোশ্চেনটা একটু বলবেন, ভিখারি হ্যাঁ, থেকে ভিখিরি। এখানে এটা এই হয়। কোশ্চেনটা একটু উল্টে গেছে, বুঝেছেন? এখানে আটা হ্রস্বই হবে। আমি লিখেছি হ্রস্বই স্বরধ্বনির প্রভাবে আ হয়েছে। হ্যাঁ, সঠিক কোশ্চেন, কিন্তু এখানে আরেকটা জিনিস একটু লুকিয়ে ঢুকান, মানে লিখে দেওয়া উচিত ছিল, যে হ্রস্বই স্বরধ্বনির প্রভাবে আ হয়েছে হ্রস্বই। আটা তো হ্রস্বই হয়ে গেছে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে পরিবর্তনটা হয়েছে না, এটাকে বলা হয় মধ্যগত স্বরসঙ্গতি। প্রগত পরাগত না, মধ্যগত। মধ্যগত স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি জানা আছে তো? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, তারপরে ওটা গেল, ওটা গেল। ধাতু বা শব্দের পরে বসে যে প্রত্যয় সৃষ্টি হয় তাকে কি বলে? পরেরটা স্যার ধাতু ধাতব। বয়ব। প্রথমটা হবে না? ধাত্ববয় প্রত্যয়। হ্যাঁ স্যার। হ্যাঁ, বানান হ্যাঁ স্যার, দেখবেন, ধাতু বয়ব না কিন্তু ধাত্য বয়ব। ধাত্ববয়। হুম। নাচ যোগ ইয়ে, এটি কি প্রত্যয়? এটা কি বাংলা প্রত্যয়? তদ্ধিত নয়।
এটা বাংলা কৃত বাংলা কৃত প্রত্যয়। প্রত্যয়। নাচ একটা বাংলা কি ধাতু, করতে? নাচ একটা ধাতু, তাই তো? হ্যাঁ স্যার। ইয়েস, তাহলে ধাতুর সাথে যেটা বসে সেটাকে কি বলে? কৃত প্রত্যয় না? কৃত প্রত্যয়, হ্যাঁ স্যার। আর নাচটা কেন বাংলা ধাতু? এটা বাংলা। যদি সংস্কৃত হতো তাহলে তো এটা নৃত হতো, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা নাচ হচ্ছে বাংলা শব্দ। এটা পরেরটা ভেরি ইজি, আপনারা বলে ফেলুন। এটা তৎসম শব্দ স্যার। তৎসম। হাই হাই, কি ধরনের অব্যয়? অনন্যই। হ্যাঁ, অনন্যাই স্যার। আবেগ, আবেগ টাবেগের প্রকাশ ঘটালে তাকে অনন্যই বলা হয়। হুম। দুঃখের হতে পারে, আনন্দের হতে পারে, ভয়ের হতে পারে, বিরক্তির হতে পারে, বিভিন্ন যে আবেগগুলো রয়েছে, এক্সপ্রেশন গুলো রয়েছে, সেগুলো অনন্যই অব্যয় হবে। তোমাকে ফাঁকি দেব না, তোমাকে তলায় দাগ, মনে রাখ, ধরে রাখুন, এছাড়া তার কিছু নেই এখানে। তোমাকে ফাঁকি দেব না, কাকে? কর্মকারক। কর্মকারক কর্ম স্যার, কর্মকারক। কর্মকার। বাক্যের দ্বারা দত্তা বা বাকের দ্বারা দত্তা, বাগদত্তা কি হবে? করণ। না, না, করণ তৎপুরুষ হবে। তৎপুরুষ। তৎপুরুষ স্যার, তৎপুরুষ, করণ তৎপুরুষ। তৎপুরুষ কথার অর্থ কি? তার কি রে? তৎপুরুষ তার কথার পুরুষ। সংস্কৃত অর্থ হচ্ছে তস্য তার পুরুষ। পুরুষ স্যার, তার তস্য পুরুষ। তার পুরুষ হবে না? হ্যাঁ, ও তো বাংলায়, আমি সংস্কৃতে বললাম তস্য পুরুষ। দন্ত ছয়টে ফেলাটা। হ্যাঁ, তস্য মানে তো তার। হ্যাঁ। যে বাক্যে ক্রিয়া নিষ্পত্তি কোনো বিশেষ কার্যের অধীন তাকে কি বাক্য বলে? কার্য করানাত্মক বা শর্ত সাপেক্ষ। এই বাক্যগুলো কি বাক্য হয় গঠনগত দিক থেকে? কি বাক্য হয় স্যার? স্যার কার্য প্রথমে থাকে না? জটিল, জটিল হ্যাঁ হ্যাঁ, বাক্য। জটিল জটিল। জটিলের প্রত্যয় করুন। জটিল প্রত্যয়। জট জগিল। জট না, জটা জটা। যথাযথ। জটা যোগ ইল যোগ অ। স্যার, অ হবে স্যার জটা লাস্টে। হবে, জট হবে না। ঠিক আছে। আচ্ছা, কি একজন বলছিলেন, কি একটা বলতে যাচ্ছিলেন, আমি শুনতে পাইনি, বলুন তো। না স্যার, আমার প্রত্যয়টা মানে অতটা আমি পারি না, ভুল বলেছিলাম। প্রত্যয় অতটা পারেন না, তাহলে প্রত্যয় তো করতে হবে প্র্যাকটিস প্রচুর। হ্যাঁ স্যার, প্রত্যয়টা আমার খুব সমস্যা হয় করতে। সমস্যা হয় তার কারণ কি? তার একটাই কারণ, সেটা হচ্ছে ধাতু চিনতে সমস্যা হয় নিশ্চয়ই। হ্যাঁ স্যার। ধাতু চিনতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন যে কটা দিন আছে, 35-36 দিন আছে, একদম পুরো 35 দিন মতো আছে মনে হয়। ও একদম পুরো টানা প্র্যাকটিস করুন, আর কোনো দিকে তাকাবেন না। এটা হয়ে গেছে। হ্যাঁ স্যার। আর এবার এটা আছে, এটা হচ্ছে মনে হয় 11-12। আচ্ছা, আপনারা বলছেন যারা 11-12 করেন না তারা বেরিয়ে যাবেন। বেরোবেন না, আমি কিন্তু গ্রামার প্র্যাকটিস করাবো। থাকুন থাকুন, হ্যাঁ, একটু শুনুন না, অসুবিধা নেই। অসুবিধা আছে নাকি? না স্যার। না স্যার। হ্যাঁ, আমি একটু করাই, একটু গ্রামার করাবো। আমি আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমাদের একটু গ্রামার প্র্যাকটিস করতে হবে। কত নম্বরে আছে কোশ্চেন? 37-এ আছে মনে হচ্ছে একটা।
মহাপ্রাণ বর্ণ কোনগুলো? স্যার দ্বিতীয় চতুর্থ স্যার। মাসের পয়লা তারিখে বেতন না দিতে পারলে সমস্যা হবে। পয়লা কি জাতীয় বিশেষণ? পূরণবাচক বিশেষণ। শব্দের উৎস নির্ণয় করুন। রেলগাড়ি। স্যার বিদেশি স্যার। মিশ্র শব্দ। মিশ্র। মিশ্র স্যার। রেল একটা, গাড়ি একটা। হ্যাঁ মিশ্র। রেল আর গাড়ি এই দুটো যোগ করেই তো হয়েছে রেলগাড়ি, হুম। তাই না? হ্যাঁ স্যার। এবার যারা 11-12 পড়ছে, 11-12 জন্য তাদেরকে আমি একটা প্রশ্ন করিব। সেই প্রশ্নটা হইল যে আমাকে বলুন যে এই যে আমি লিখেছি রেলগাড়ি, এই রেলগাড়ি আসলে কি? দেখি বলুন। স্যার কি মানে কি বলতে চাইছেন? মানে বলতে চাইছি এটা কি জাতীয়, এটা কিসের মধ্যে পড়বে? এক মিনিট, এটা কিসের মধ্যে পড়বে? স্যার জোর কলমের মতো বলে কি? জোর কলম শব্দ কাকে বলে? রেলগাড়ি কি জোর কলম শব্দ? সেটা ইংরেজি আর বাংলা মিশিয়ে তো হয়েছে না? গাড়ি কি বাংলা? গাড়ি কি বাংলা শব্দ? বুঝতে পারছি না স্যার। গাড়ি বিদেশি না শব্দ। স্যার, গাড়ি মোটেই বিদেশি বাংলা শব্দ। মিশ্র রূপমূল না? বলুন বলুন কি বললেন? মিশ্র রূপমূল। মোটামুটি মিশ্র রূপমূল বলা যায়, তবে কেন পরিষ্কার রূপে বলা যায় না একটু বলি। সেটা হচ্ছে রেলগাড়ি বলতে, আচ্ছা বলা যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু মিশ্র রূপমূলে একটা ব্যাপার হচ্ছে কি, যখন দুটো আলাদা আলাদা মুক্ত রূপমূল একসাথে যুক্ত হয়ে নতুন ধরনের একটা রূপ তৈরি করে এবং তার একটা আলাদা অর্থ তৈরি হয়, তাকে মিশ্র রূপমূল বলে। সঠিক কথা। এবার রেল আর গাড়ি, রেল বলতে আমরা ট্র্যাকটাকে বুঝি, ট্র্যাক, আর গাড়ি বলতে গাড়ি। এবার রেলগাড়ি বলতে আমরা ট্রেনকে বুঝি। সুতরাং বলা যেতে পারে মিশ্র রূপমূলই বলবো, এছাড়া আর কি বলা যাবে? আর তো কিছু বলার নেই। তাহলে মিশ্র রূপমূল জিনিসটা কি অনেকে জানে না। সেটা হচ্ছে, মনে করুন দুটো মুক্ত রূপমূল, দুটি মুক্ত রূপ যোগ করে একটা নতুন রূপ তৈরি হচ্ছে, নতুন রূপ তৈরি হচ্ছে, নতুন অর্থ তৈরি হচ্ছে। এই যে নতুন রূপ তৈরি হলো, নতুন অর্থ তৈরি হলো, এটাকে মিশ্র রূপমূল বলে। কি বললাম বুঝতে পেরেছেন? যেমন আমি যদি বলি মৃত্যুদণ্ড, মৃত্যু দণ্ড, গেল গেল গেল, মৃত্যু দণ্ড। মৃত্যু একটা রূপমূল, দণ্ড একটা রূপমূল, দুটো একসাথে মিলে তৈরি হচ্ছে একটা নতুন রূপমূল, যার মধ্যে একটা নতুন অর্থ তৈরি হচ্ছে। মৃত্যুদণ্ড মানে ফাঁসির আদেশ দেওয়া, শাস্তি দেওয়া। তো এটা হয়ে যাচ্ছে মিশ্র রূপমূল। তো এটা হচ্ছে আমাদের রূপতত্ত্বের মধ্যে আছে, 12-এর যেটা রূপতত্ত্ব ওর মধ্যে আছে। পরেরটায় চলে আসুন। পরেরটা কি আছে বলুন? বৈপরীত্য অর্থে দুটি উপসর্গ যোগ হলো। বৈপরীত্য অর্থে মানে বিপরীত অর্থে কি কি উপসর্গ যোগ হতে পারে? স্যার বি হবে অফ হবে। বি হবে আর অফ হবে। কোথায় গেল? বি আর অফ। টুংটাং করে পিয়ানো বাজছে, টুংটাং এটা ধনাত্মক শব্দ, এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? ধ্বনি অর্থে স্যার, ধ্বনি। ধ্বনি অর্থে। ওগো মেয়েরা তোমরা এদিকে এসে দাঁড়াও। এখানে রেখাঙ্কিত পদ, এখানে কোনো রেখাঙ্কিত পদ নেই,
আপনি ধরে নিন এই মেয়েরাই হবে, দিয়ে দেবে আপনাদের পরীক্ষায় হয়তো। বলুন। স্যার সম্বোধন করছে তো। মেয়েদের তলায় হলো কর্তৃকারক। এটা সম্বোধন পদ। হ্যাঁ সম্বোধন করছে। তুমি যা তা হলো সামান্য ঘরামি। গঠনের দিক থেকে বাক্যটি কি? সে জটিল। ভেরি গুড। ভিতরে এসে বসো, বাচ্চটি কি বাচ্চ? ভাববাচ্য। কর্মবাচ্য। আচ্ছা, এটা ভাব বাচ্চ কেন? কর্তৃবাচ্য। আমাকে বলুন যে ভাব বাচ্চ কেন হতে পারে, আমি প্রশ্নটা করছি। ভাব বাচ্চে একটা হ ধাতু থাকে, এটা হ ধাতু থাকে। ভাববাচ্য হ্যাঁ তো। নয়, এখানে কর্তা এটা কি ভাব বাচ্চ হবে তাহলে? না স্যার, এটা কর্তৃবাচ্য। ভাববাচ্চা হবে না। ভিতরে এসে কেউ না কেউ বসবে, নিজেই বসবে, কর্তৃবাচ্য হবে। কর্তৃবাচ্য স্যার, কর্তৃবাচ্য। পুষ্পে পুষ্পে ভরা সাকি, রেখাঙ্কিত পটটি মানে পুষ্পে পুষ্পে কি কারক? করণ কারক। অধিকরণ কারক স্যার। কোথায়? অধিকরণের বিপসা। অধিকরণের দীক্ষা। করণে দীক্ষা। না স্যার, অধিকরণের দীক্ষা দুবার হচ্ছে। পরপদ বা উত্তর পদের অর্থ প্রধান সমাস কোনটি? তৎপুরুষ সমাস। মাগধী প্রাকৃতের প্রাচীনতম নিদর্শন কোনটি? এগুলো আপনাদের মুখস্থ করতে হবে, কিছু করার নেই। মাগধী প্রাকৃতের প্রাচীনতম নিদর্শন কোনটি? বলুন, কেউ জানেন? না স্যার। পুতন লিপি যে হবে মনে হয়। কুটিল লিপি হবে। কুটিল লিপি আছে। অশোকের স্নান। আজকে মাগধী হবে না, প্রাকৃত। জানি না হবে। কালকে সকালে হবে না ওদের? আমার তো 10টার আগে আমি ছাড়তে হবেই না, তখন 10টার আগে আমি 10টার মধ্যে হবে না। বাড়িতে। হ্যাঁ হ্যাঁ। দশটায় হবে বলে তাও দেরি হতে পারে একটু। তাহলে এক কাজ করুন না, এখানে আসতে পারবেন, দিচ্ছি এখানে আসতে। হয়তো আসুক না, ওই গোপাল আসুক, গোপালের বাবাকে নিয়ে আসুক। দেখছি, দেখেন। আচ্ছা, মাগধী প্রাকৃতের প্রাচীনতম নিদর্শন হচ্ছে সুতনুক লিপি, এটা মুখস্থ রাখবেন। মাগধী প্রাকৃত থেকে আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, এটা জানেন তো? মাগধী, মাগধী ভাষা কোথায় প্রচলিত ছিল? এখান থেকে এসছে প্রাকৃত, মাগধী প্রাকৃত। এই মাগধী প্রাকৃত থেকে এসছে মাগধী প্রাকৃত অপভ্রংশ। এই মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে এসছে মাগধী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট। এই যে ধাপে ধাপে এসছে, এরপরে তৈরি হয়েছে আমাদের 3টে ভাষা এখান থেকে। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে অসমিয়া,
অসমিয়া দীর্ঘিকারণ, আর এটা হচ্ছে ওড়িয়া। তাহলে যদি বাংলা ভাষার উৎপত্তি হয় তাহলে সেটা মাগধী থেকে এসছে, মাগধী প্রাকৃত অপভ্রংশ অপহট্ট ধাপে ধাপে এসছে। এবার লাতি, লাতি হচ্ছে অবর্গীভূত ভাষা, যাদেরকে আলাদা করা এটা যায় না, যাদেরকে গোত্রের মধ্যে ফেলা যায় না। বুঝতে পারছি, কিন্তু অবর্গীভূত ভাষার মধ্যে লাতি আমি কোথাও পড়িনি, কোথায় আছে এটা? এটা হচ্ছে আছে, ঠিক আছে, ওই বইতে আছে, আমি আপনাকে জাপানি, কোরীয়, বাস্ক এগুলো হচ্ছে অবর্গীভূত ভাষা, কারণ এগুলোকে কোনো বর্গের মধ্যে আনা যায় না। হ্যাঁ হ্যাঁ লাতি কোথায় প্রচলিত বুঝতেই তো পারছি না। হ্যাঁ, লাতি ভাষাটা হচ্ছে অবর্গীভূত ভাষা। এটা হয়তো বইতে আপনি যদি না পান তাহলে মানে এটা একটু অন্য জায়গা থেকে কোশ্চেনটা করা হয়েছে, ঠিক আছে, ওই বইতের মধ্যে নাও থাকতে পারে, না এটা 11-এর বইয়ের মধ্যে নাও থাকতে পারে। হ্যাঁ, নেই আসলে, মানে থাকতেও পারে, হয়তো দেখতে হবে। ঠিক আছে, পরেরটা। আচ্ছা, পরে হচ্ছে উপভাষাকে দ্য রিয়েল এন্ড ন্যাচারাল লাইফ অফ ল্যাঙ্গুয়েজ ইজ ইটস ডায়ালেক্ট। এই কথাটি কে বলেছে? জামেনফ, ম্যাক্স মুলার, ব্লুমফিল্ড না সুকুমার সেন? কারণ জানা আছে? স্যার ব্লুমফিল্ড স্যার। ঠিক করে বলুন। এনিওয়ান, কেউ জানেন? স্যার এটা ম্যাক্স মুলার হবে। ম্যাক্স মুলার। তারপরে এসপেরান্তো একটি কি ভাষা বলুন তো? এসপেরান্তো কৃত্রিম ভাষা, বিশ্ব ভাষা। ঠিক করে বলুন, কৃত্রিম ভাষা না হ্যাঁ, মিশ্র ভাষা? মিশ্র ভাষা স্যার। স্যার মিশ্র কৃত্রিম ভাষা ভাষা স্যার, এবং মিশ্র। বিশ্ব ভাষা পূর্বে, মানে আর কি, একদমই কৃত্রিম ভাষা। ডক্টর এসপেরান্তো তৈরি করেছিলেন, স্বাভাবিক ভাষা নয়। হুম, একদম ঠিক। এসপেরান্তো ভাষার অর্ধস্বর কটি? মনে স্যার রাখতে হবে। এসপ্রান্তো মিশ্র ভাষা আছে তো স্যার? এসপেরান্তো কি ভাষা, মিশ্র কেন? প্রথমে এটা কি ভাষা হবে বলুন? হ্যাঁ, কি বলছেন স্যার? বললাম প্রথমে এটা কি ভাষা হবে, এটা কি মিশ্র ভাষা হবে প্রথমে? না, কোনোভাবেই কোনো পরেও মিশ্র ভাষা হবে না। এটা কৃত্রিম ভাষার মধ্যেই পড়ে। মিশ্র ভাষা পিজিন, ক্রেওল এইগুলোকে বলা হয়। মরিশাস, ক্রেওল আলাদা আলাদা নাম আছে তার। মিশ্র ভাষার মধ্যে কি কি পড়ে? মিশ্র ভাষার মধ্যে কি কি পড়ে? দু একটা মিশ্র ভাষার নাম বলুন। মরিশাস, ক্রেওল। মরিশাস, ক্রেওল, আর আর মনে পড়ছে না, আপাতত ভুলে গেলাম। পিজিনটা কি? পিজিনটাও মানে মিশ্র ভাষা। ইয়েস। পিজিন, ক্রেওল এবং এগুলো আলাদা আলাদা নাম আছে। ক্রেওলেরই আবার আলাদা নাম আছে, যেমন মরিশাস, আমার ক্রেওল এগুলো। পিজিন হচ্ছে ইংরেজি, মানে চীনীয় উচ্চারণ, চীনের আমার পিজিন বলা হয়, বিজনেসকে পিজিন বলে। মরিশাস, ক্রেওল হচ্ছে কোথায় পাওয়া যায় দেখতে, মানে কোথায় আপনি পাবেন? মাদাগাস্কার দ্বীপ সম্ভবত। একদম। মরিশাস, ক্রেওল মরিশাসেই পাওয়া যাবে আপনার, হুম। ঠিক আছে। তো এই জায়গাগুলো আপনাদের একটু মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই এখানে। বোঝার থেকে বেশি মুখস্থ করার জিনিস এখানে। যা প্রাচীন তামিল কোন লিপিতে লেখা? কুটিল লিপি। শিওর আপনি? না, তামিল দেখতে পাচ্ছি না পুরোটা। বড্ড দেখা যাচ্ছে না কোশ্চেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
কিসে লেখা? এনিওয়ান, কেউ জানেন? তামিল ব্রাহ্মীর বিবর্তিত কোন একটা রূপ, কিন্তু আচ্ছা, তাহলে মনে রাখবেন এটা হচ্ছে যেটা উল্টো পাল্টা নাম মনে হচ্ছে সেইটা, ঠিক আছে? পট্টেজুও, প্রাচীন তামিল। এটা হচ্ছে এই যে লিপি, এই লিপিতে লেখা হয়েছে। সুতনুক বা কুটিল এগুলো কিছুই নয়, বা অশোকের শিলালিপি এখানে এতেও লেখা হয়নি, এটাতে লেখা হয়েছে পট্টেজু। আচ্ছা, একটি উষ্ণ ধ্বনিমূলের উদাহরণ দিন। হ। ফলিত ভাষা বিজ্ঞানে কি নিয়ে আলোচিত হয়? ফলিত মানে কি? ফলিত মানে অ্যাপ্লাইড। এখানে কি নিয়ে আলোচিত হয়? ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক। একদম। ফলিত মানে অ্যাপ্লাইড, আর অ্যাপ্লাই কোথায় করবেন? আপনি সমাজে করবেন। তাহলে অ্যাপ্লাইড যেটা, সেটা সবসময় সমাজের সাথেই যুক্ত থাকবে, ধ্বনিতত্ত্বের আলোচনার মধ্যে পড়ে না। এটা পড়ে, এটা পড়ে, এটা পড়ে, এটা পড়ে, রূপমূল পড়ে না, এটা রূপতত্ত্বের রূপতত্ত্বের মধ্যে পড়ে মধ্যে এটা। পড়ে। এবার বুজরুকি শব্দের শব্দার্থ পরিবর্তনের ধারা। বুজরুকি কথার আগে অর্থ ছিল কি বলুন তো, কেউ জানেন? বুজুর্গ থেকে কি বুজরুকি এসেছে? হ্যাঁ, বুজুর্গ থেকে এসেছে, কিন্তু এর মানেটা কি? বুজুর্গ মানে তো ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে বোঝানো হতো। বুজরুকি মানে তো এখন পরিবর্তন হয়ে গেছে, তার মানে সত্যি সত্যি। এটার আগের অর্থ ছিল অলৌকিক ঘটনা বা অবিশ্বাস্য ঘটনা বা অলৌকিক কাজ বলা যেতে পারে, অবিশ্বাস্য ঘটনা। আচ্ছা, আগের অর্থ ছিল এটা। আর বর্তমান অর্থ কি বুজরুকি করা? এর বর্তমান অর্থ কি হতে পারে? প্রতারণা, ভণ্ডামি, এগুলো হতে পারে, বা এগুলোই হয়। তাহলে এবার আমাকে বলুন, আগে না, আগে অর্থ ছিল অবিশ্বাস্য ঘটনা, এখন অর্থ দাঁড়িয়েছে প্রতারণা বা ভণ্ডামি। এবার কি হলো এখানে? প্রসার না সংকোচ না রূপান্তর না অপকর্ষ? রূপান্তর হয়েছে। রূপান্তর হয়েছে, শব্দার্থের রূপান্তর। ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের একটি নিদর্শন কোনটি? ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের একটি নিদর্শন কারো জানা আছে? ওডিবিএল। একদম ঠিক, ওডিবিএল। ভাষার বিবর্তন যেখানে দেখানো হয়, হ্যাঁ ভাষার বিবর্তন নিয়ে যেখানে আলোচনা করা হয়, হ্যাঁ, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান। ঐতিহাসিক ভাষা বিজ্ঞান মানে ভাষা কিভাবে সৃষ্টি হয়েছে, তারপরে তার পরিবর্তন কিভাবে হয়েছে, সেটা হচ্ছে ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের বিষয়। আর ওডিবিএলও সেটাই আছে, ভাষার বিবর্তনই দেখানো হচ্ছে, আর কিছু নেই এখানে। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি তিনটে যে সেট ছিল সেই সেট। এবার কিছু কোশ্চেন আমি আপনাদেরকে করব, কোশ্চেন গুলো বলবো। কোথায় গেল ওদের, কি জানো, ওয়ান নট। বলুন কোন জায়গা থেকে প্রশ্ন করব আপনাদের, বা কোন জায়গা থেকে প্র্যাকটিস করব ব্যাকরণের?
বলুন কোথা থেকে প্র্যাকটিস করি? স্যার ধ্বনিটা করান। ধ্বনি 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 থেকে করাবো? ধ্বনি সবচেয়ে সহজ, অন্যান্য জায়গা থেকে করেন, প্রত্যয় করুন, স্যার সমাসের ক্ষেত্রে প্রত্যয়টাই একটু করানো। প্রত্যয় করি, আর প্রত্যয়। করুন, প্রত্যয় করুন। আচ্ছা, প্রশ্ন করবো, হ্যাঁ, উত্তর দিতে হবে কিন্তু। একদম সোজা প্রশ্ন। প্রত্যয় শব্দের অর্থ কি? প্রত্যয় শব্দের অর্থ কি? কেউ জানেন? বিশ্বাস। বিশ্বাস, ঠিক কথা। প্রত্যয়ের প্রত্যয় করুন। প্রত্যয়ের প্রত্যয় করুন। প্রত্যয়ের প্রত্যয় হচ্ছে প্রতি পূর্বক ই, প্রতিপূর্বক ইযুক্ত অল। অল বা অ। প্রত্যয়ের কাজ বলুন। নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করা। নতুন শব্দ গঠন করা। প্রত্যয় এবং বিভক্তিবিহীন অংশকে কি বলে? প্রত্যয় প্রকৃতি। ও বিভক্তি বিহীন অংশকে কি বলে? প্রকৃতি। আচ্ছা, বাকিরা একটু উত্তর দেবেন, চেষ্টা করুন। চেষ্টা করতে কোনো দোষ নেই, চেষ্টা করুন। প্রকৃতি বলে। আচ্ছা, শব্দের সঙ্গে কোন প্রত্যয় বসে আপনি বলবেন না, বাকিরা বলুন তো দেখি। শব্দের সঙ্গে কোন প্রত্যয় বসে? তা শব্দের সাথে বলুন। তদ্ভব প্রত্যয়। তদ্ভব আবার কি? তদ্ধিত প্রত্যয় স্যার, তদ্ধিত। তদ্ধিত তদ্ধিত হয়। ধাতুর সঙ্গে কীট প্রত্যয়। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ধাতু বলছি, শ্রু। তালবস্যরা বলা হস্যু, শ্রু। এর উপধা কোনটা হবে? উপধা, এর উপধা কোনটা? শ্রু এর উপধা কোনটা? র হবে সম্ভবত, শেষ বর্ণের আগেরটা। শেষ বর্ণের আগের বর্ণকে উপধা বলে। এখানে ভাঙুন এটাকে, তালবস্য র যোগ উ, তাহলে এটা হবে র হবে। বাকিরা বুঝতে পেরেছেন? নিদ্রা যোগ আলুচ, নিদ্রা যোগ আলুচ, এখানে ইট পেয়েছে কোনটি? স্যার ইট মানে তো লোপ পাওয়া স্যার। হ্যাঁ, কোনটা পেয়েছে বলুন? চ। চ চ লোপ পেয়েছি স্যার, চ। চ লোপ পেয়েছি। আচ্ছা বলুন তো, জ্ঞাত, জ্ঞাত বর্গের জয় আকার তো, এর প্রত্যয় করুন তো। জ্ঞাযুক্ত তি। জ্ঞাযুক্ত স্যার, জ্ঞা জ্ঞাযুক্ত। যোগ ত, জ্ঞাত। হ্যাঁ বলুন তো, কল্পিত এর প্রত্যয় কি হবে? কল্প যোগ ইতো। কল্প, ক কল্প, লয় পয় কল্প হস, যোগ ইতো। হ্যাঁ, হস দিতে কল্প হবে। যোগ ইতো। আচ্ছা,
বলুন তো, রোদন এর প্রত্যয় কি হবে? স্যার রুদ যোগ অন। রুদ যোগ অন। আমি কিছু শব্দ বলছি, আপনারা প্রত্যয় করবেন। মুখে বলবো নাকি ওখানে লিখে দেবো? স্যার, একটা একটা করে লিখে লিখে করান যেমন করাচ্ছেন। আচ্ছা, তাই করি। আমি লিখলাম তন্তু বাই, প্রত্যয় করতে হবে। কি হবে? তন্তু বাই তন্তু প্রত্যয় কি হবে? যোগ তন্তু হুম, বি যোগ তন্তু ব্রি, ব্রি ধাতু হবে স্যার, ব্রি হবে। না 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 না, এটা একটুখানি মুখস্থ করবে না, এটা হচ্ছে বে ধাতু। বে। হ্যাঁ, তন্তু পূর্বক বা তন্তু যোগ বে যোগ অন, অমূর্ধন্য অ হ্রাস স্যার, অথবা অন অ, স্যার, অন। অন বা হ্যাঁ অন। অন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যালো স্যার। স্যার বলছিলাম যে পুষ্পে পুষ্পে ভরা সাকি, যে এটার উত্তর দিয়েছেন অধিকরণ, এটা স্যার অধিকরণ বিপসা তো হবে না স্যার, করণে করণে বিপসা বিপসা আমি হবে। হবে। ওটা অধিকরণ তা বলেছিলাম আমি না। বলছি ওটা অধিকরণ বলেছিলেন। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, ওখানে করণ ছিল? হ্যাঁ স্যার, করণ ছিল। শুধু করণ ছিল না, আমি পুষ্পে শুধু পুষ্পে করণ ভরা ছিল, সাকি, সবটাতেই মানে। পুষ্পে পুষ্পের দ্বারা, ওটা ধরতে ভুল হয়েছে। হ্যাঁ সঠিক বলেছেন, পুষ্পে পুষ্পের দ্বারা মানে ফুলের দ্বারা, হ্যাঁ ওটা স্যার, করণের বিপসা হবে। করণের বিপসা, হ্যাঁ স্যার। ওটা ঠিক করে নেবেন একটু। আচ্ছা, উত্তরে কি ভুল দিয়েছিলাম আমি? উত্তরও স্যার বলছিলেন ভুল। ও বলতে বলতে ম্যাডামরা অনেকে বলছিলেন অধিকরণে বিপসা হবে, তখন আপনি ঠিক দিয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা খেয়াল করিনি। তারপরে আহ, দেব এর প্রত্যয় কি হবে? স্যার ডি যোগ অ। না, ঠিক না। করে বলুন। দে একার থাকলে হস্যিকার হয় বা দীর্ঘইকার হয়, তাহলে এটা হবে দ্বীপ, দয়সী বয়স, দ্বীপ যোগ অচ দীপ যোগ অচ। অথবা অ। যদি কিছু অ। না জানেন, অ। অচ ফচ না জানেন, তাহলে অ করে দেবেন। অচ না জানলে অ করে দেবেন। ঠিক আছে? আমি বললাম রাত ভোর, রাত ভর বৃষ্টি হয়েছে, এর প্রত্যয় কি হবে? ভর। স্যার রাত, ভ্রি, ভ্রি যোগ অ। ঠিক বলেছেন, রাত যোগ ভ্রি, হবে স্যার ভ্রি, ভর, ভ্রি ভর যোগ হয়েছে অ। হুম। ভ্রি যোগ অ, সঠিক। হুম। অ মানে এখানে অচ হবে, এই অচ না হয়ে অ হবে। আর যদি অচ না হয় মানে কি, অচ যদি আপনি না জানেন তাহলে অ করবেন। আমি বললাম শয্যাশয়, শয্যাশয় কি হবে? স্যার সজ্জা, সজ্জা পূর্বক শ্রী যোগ অ। ঠিক করে বলুন তারপর ম্যাডাম। ছয় দি, শ্রী যোগ সজ্জা পূর্বক, আপনি যেটা বললেন সেটাই বলুন, আমি শুনতে পাইনি। সজ্জা পূর্বক শ্রী যোগ অ, তারপর ছয় দি শ্রী, তারপর শয়ে রি, শ্রী যোগ, হ্যাঁ তাই তো দীর্ঘ হবে মনে হচ্ছে। তাই তারপর না, শয়ে রি তারপর হবে না, এটা সজ্জা হবে পূর্বক শি শ্রী, হবে। শ্রী তারপর ছয় দীর্ঘি হবে স্যার, তারপর ছয় দীর্ঘি। রি তো তখন হবে যদি র থাকে, র নেই তো রি কি করে হ্যাঁ হবে? স্যার। হুম হুম। তারপরে দেখুন, আমি বললাম প্রবাদ, কি হবে প্রত্যয়? প্রবদ যোগ অ, অ, প্রবদ যোগ অ। প্রবদ যোগ অ, সঠিক। হুম। হ্যাঁ স্যার, হ্যাঁ, বলছি আমাদের প্রত্যয় আছে অল, অচ, অন, তারপরে হচ্ছে ঘং,
সবগুলোই অপ্রত্যয় হয়, তো কোনটার ক্ষেত্রে কোনটা হয়? এই আগের দিন জিজ্ঞেস করেছিলেন না আপনি? এটা জিজ্ঞেস করিনি আমি। না ওই নদ যত কব বলেছিলাম না যে ভাববাচ্যের ব্যাপার আছে বা কর্তৃবাচ্য কর্মবাচ্যের ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ, না এক্ষেত্রে অনেকটাই ওই যে কখনো অচ হচ্ছে আপনি হ্যাঁ ওই বসাচ্ছেন। একই কেস, একই ব্যাপার। ভাববাচ্য এবং কর্তৃবাচ্য বাদ দিয়ে অন্যান্য যে কারক বাচ্য আছে সেখানে অল প্রত্যয় হয়। যেমন আহ কর্তৃবাচ্য মানে কি, যেখানে কর্তা প্রধান। হুম। আমি যদি বলি জয়, ভালো করে বুঝুন, বর্গের জয় অন্তঃস্থ জয়, এটা যদি আমি বলি তাহলে এটা কোন বাচ্য আপনার মনে হচ্ছে? এটাকে বাক্যে রূপান্তর করুন। জয় ব্যক্তি কর্তায় মনে হচ্ছে। এটা কি কর্তৃবাচ্য? হ্যাঁ, অল হবে। না, এটা কি কর্তৃবাচ্য আমাকে বলুন। আমি যদি বলি আমি জয়ী হয়েছি, ঠিক আছে, কিন্তু আমি আমি কি বলতে পারি আমি জয় হয়েছি? না, আমাদের জয় হয়েছে বলতে পারি। বা আমার জয় হয়েছে, এরকম লিখতে পারি, তাই তো? তা লিখতে পারি। এইখানে যে বাচ্যটা কাজ করলো এটা কি বাচ্য হবে? আমার কর্তৃবাচ্য হচ্ছে না, কর্মবাচ্য হচ্ছে। এটা কি বাচ্য হচ্ছে? আমার জয় হয়েছে কি বাচ্য? এটা কি কর্তৃবাচ্য হবে? না। কেন হবে না? কারণ এখানে কর্তার সাথে র বিভক্তি আছে, ভালো করে লক্ষ্য করুন। হ্যাঁ হ্যাঁ, কর্তার এটা সাথে র কর্তৃবাচ্য হবে না বিভক্তি। একদম। হ্যাঁ কর্তৃবাচ্য হবে না একদম নিশ্চিত। হ্যাঁ, তাহলে কর্তৃবাচ্য যখন হলো না তখন এখানে অল প্রত্যয় আসবে। এটা হবে জি যোগ অল। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, তো এরকম করে করে তাহলে আপনাকে, কর্তৃবাচ্য ভিন্ন অন্য দুই প্রকার বাচ্চেই অল হবে। হ্যাঁ হ্যাঁ, এবার অন এবং অচ এবং ঘং, এই তিনটার ক্ষেত্রে কোন নিয়ম কার্যকর হবে? অচ কর্তৃবাচ্য হবে। অচ। ইয়েস, কর্তৃবাচ্য অচ, আচ্ছা মানে অচ হবে। আর আচ্ছা। কর্তৃবাচ্য বাদে অল হবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, ভাবের ক্ষেত্রেও অল হবে তাই তো? হ্যাঁ, এবার দেখুন, অচ হচ্ছে কর্তৃবাচ্য হয়। যেমন আমি যদি বলি আহ কর, কর কর, মানে এখানে কর্তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে করার জন্য, কোনো কাজ করার জন্য কর্তার প্রাধান্য আসছে। তাহলে এখানে হয়ে যাবে ক্রি যোগ অচ। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর অন প্রত্যয় কোথায় হবে? অন প্রত্যয় তখনই হবে যেখানে আপনি মনে করুন একটা উপপদ আসছে। উপপদ, কি বললাম, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ যেমন হ্যাঁ, একটু বুঝতে আগে আমি পেরেছি। বললাম না তন্তু বাই করেছিলাম, হ্যাঁ হ্যাঁ, তন্তুপূর্বক বেযুক্ত তন্তুটা একটা অন। উপপদ। যেমন আমি যদি বলি কুম্ভকার, কুম্ভকার, হ্যাঁ, অন্ধকার, অন্ধপূর্বক যুক্ত অন। হ্যাঁ, এইগুলোতে হচ্ছে আপনার অন আসবে, অন। তার মানে আপনার এটা হবে কুম্ভ যোগ ক্রি যোগ অন। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার একটু একটা টিপস ছোট্ট দিয়ে দিলে হয়, যে আমরা একটা একটা শব্দ দেখে বুঝতে পারি না যে এটা কোন কোন বাচ্চে। এবার ওইটাকে সেন্টেন্সে প্রয়োগ করে তাহলে দেখতে হবে তাই তো? মানে মোটামুটি বাক্যে প্রয়োগ করে। মোটামুটি অল আর অজটা একটু বাক্যে প্রয়োগ করে দেখতে হবে, আর যেগুলো উপপদ থাকবে সেগুলো তো অন হবেই। হ্যাঁ, এটা চিনতে পারছি, উপপদ থাকলেই অন হবে, বুঝতে পারছি, মানে উপপদ চেনা সহজ। ওই দুটো ক্ষেত্রে বাক্যে প্রয়োগ করতে হবে। আচ্ছা। ঠিক আছে, কর্তৃবাচ্য দেখবেন, কর্তৃবাচ্য না পেলে অন্য বাচ্য যদি পান তাহলে করে দেবেন হচ্ছে অল, আচ্ছা। আর কর্তৃবাচ্য পেয়ে গেলে অজ। ঠিক আছে, এই হ্যাঁ হ্যাঁ হচ্ছে মানে প্রত্যয়ের এইগুলো সব তো সংস্কৃত প্রত্যয়। তো এই সংস্কৃত হ্যাঁ প্রত্যয়গুলো খুবই মানে বিপজ্জনক।
এগুলোকে সহজ করবার ওইটাই, জন্যই সেটাই। এগুলোকে সহজ করবার জন্যই বাংলাতে শুধু অ এর ব্যবহারটাই করছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। প্রশ্ন সহজ হলে হয়তো অ ব্যবহার করবে, কিন্তু অ যদি ব্যবহার না করে সেক্ষেত্রে দেখা গেল হয়তো দেখা যাচ্ছে অল, অজ, অন তিনটেই লিখলো, তখন হ্যাঁ, কনফিউশনে পড়ে যাবো। তো তখন সেই জন্য একটু মানে নিয়মটা অনটা একটু তো জেনে খুব রাখা ইজি। ভালো। আচ্ছা, আবার আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে যে মনে করুন ট আছে, ট, ট মানেও কিন্তু অ হয়, কি হ্যাঁ, হয়? হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু উপপদ থাকবে সম্ভবত। আচ্ছা, ট তে অ আসছে, তাহলে এখানে কি লোপ পেয়ে গেল, মানে ঈদ হলো কি? ট এখানে পুরোটাই লোপ পেলো। না, যদি শুধু টয় অ হর্ষ থাক, লোপ পেলো। হ্যাঁ মানে অটা থাকলো। টয় হর্ষ লোপ পেলো। এবার ট প্রত্যয় কোথায় হবে এটা মনে রাখার সবচেয়ে সোজা কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ত্রিধাতু নিষ্পন্ন দিবাকর, উপপদে। দিবা নিশা, তারপরে সুখ দুঃখ, আচ্ছা। লিপি, লিপিকর আছে না, হ্যাঁ, হ্যাঁ, লিপি, হিতকর, মালা। চিত্রকর, তারপরে হচ্ছে মনে করুন প্রীতিকর। এই এই শব্দগুলো যদি প্রথমে থাকে উপপদে, তাহলে ট আচ্ছা। প্রত্যয় হবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। এরকম থাকতে পারে অর্থকর, অর্থ, এটাও কিন্তু ট প্রত্যয় নেবে, তার মানে এটার প্রত্যয় হবে অর্থ পূর্বক ক্রি যোগ ট। এবার ট মানেই অ, আবার অ মানে অনেক কিছু হতে পারে। ট মানে অ, কিন্তু অ মানে আরো অনেক কিছু হতে পারে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, যেমন আমি বললাম প্রভা, প্রভাকর, বিভাকর, মানে মোটামুটি কর আসছে, দেখতে পাচ্ছেন তো সবকটাই। হ্যাঁ, হ্যাঁ। বলকর, বল, এগুলো সব কিন্তু ট প্রত্যয় হবে, এগুলো থাকলে। বাকিরা বুঝতে পেরেছেন? বাকিরা হ্যাঁ বুঝতে স্যার। পেরেছে? হ্যাঁ, একটুখানি, একটু মানে মনোযোগ দিয়ে একটুখানি দেখলে খুব একটা কঠিন বিষয় নয়, প্রত্যয় খুব একটা কঠিন নয়। কিন্তু এখন যদি কেউ আমাকে বলেন যে প্রত্যয় শিখবো স্যার, তাহলে এখন প্রত্যয় শেখানো সম্ভব না। কারণ পরীক্ষা এসে যাচ্ছে, যদি এখন অনেক সময় হাতে থাকতো তাহলে আমরা অবশ্যই শিখতাম। প্রত্যয় শিখতে 4-5টা ক্লাস লাগবে, তার বেশিও লাগতে পারে। তো মনে রাখবেন অন আর ট তে উপপদ থাকে, আর কোথায় ট হয় আপনাদের তো লিখে দিলাম। মোটামুটি কর থাকলে উপপদ হয়, এটুকু মাথায় রাখার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে অনেক সময় হন ধাতুতে এবং ট ধাতুতে, এই সরি চর ধাতুতে, সেখানেও কিন্তু ট প্রত্যয় হয়। হন ধাতুতে এবং চর ধাতুতে, চর মানে চড়ে বেড়ানো, এই দুটোতেও কিন্তু ট প্রত্যয় হয়, এটাও একটু মাথায় রাখবেন। যেমন আমি অনেক সময় মানে শব্দ আমরা অনেক সময় ব্যবহার করি, যেমন জলচর, জলচর, এই যে চর আছে, চর থাকলে আপনি মনে রাখবেন যে ট হবে, জল যোগ চর যোগ ট। স্যার হুম। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি, হর্ন দিয়ে একটা শব্দ। হ্যাঁ, যেমন আমি বললাম পাপগ্ন, পাপগ্ন, ক্ষয় নয় মানেই তো হন ধাতু, তাই না? হুম। পাপ যোগ হন যোগ ট প্রত্যয় হবে। অ্যাকচুয়ালি হওয়ার কথা বাংলা অনুযায়ী অ, এবার ট দিয়ে দিয়েছি, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু এগুলো মাথায় রাখবেন, এগুলো সংস্কৃত প্রত্যয়। তা সংস্কৃত প্রত্যয় বলে একটু কঠিন লাগছে, খুব একটা বেশি কঠিন নয়। কি বললাম বোঝা যাচ্ছে? হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবেন,
আহ, মানে একটুখানি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তাহলে আমি কি কি বললাম? দিবা নিশা, সুখ দুঃখ, লিপি, হিত, চিত্র, প্রীতি, অর্থ, প্রভা, বিভা, বোন, শ্রেয়, শ্রেয়স্কর। আমরা অনেক সময় এই শব্দটা ব্যবহার করি, শ্রেয়স্কর, শ্রেয়স, শ্রেয়স্কর। তার মানে কি? শ্রেয়, শ্রেয়স এখান থেকে এসছে। এইখানেও কিন্তু আপনার ওই ট হবে। এইবার একটা জিনিস মনে রাখুন, চরে আপনার ট হবে, হনে আপনার ট হবে। এইবার আপনি একটা জিনিস ভাবুন, জন থাকলে, জন ধাতু, জন মানে জন্ম নেওয়া, এই জন ধাতু থাকলে আপনার ড প্রত্যয় হবে। আর ড মানেও কিন্তু অ, ড মানেও হচ্ছে অ, কিন্তু সেটা হ্যাঁ, ড জন, বুঝতে পারছি। জন ধাতুর ক্ষেত্রে হবে। যেমন আমি বললাম সরোজ, সরোজ, সরোজ কি হবে? সরোজ হচ্ছে সর, সরস থেকে এসছে স্বরপূর্বক সর, সরস যোগ জন যুক্ত ড। যোগ ড। যোগ ও ড আছে, ড। হ্যাঁ, অ বা ড। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি আর একটা প্রশ্ন ছিল, সুবন্ত পদ কোনগুলোকে বলে একটু বলবেন? সুপন্ত এগুলো হচ্ছে আপনার পুরো সংস্কৃত লেভেল, বুঝতে পেরেছেন? সুপন্ত, তিঙন্ত এগুলো হচ্ছে আপনার সংস্কৃততে। আচ্ছা, মানে অনেক ক্ষেত্রে সূত্রে থাকে যে সুবন্ত পদের পরবর্তী অমুক ধাতু সুবন্ত, থাকলে অমুক এটা শব্দ। হচ্ছে সুপন্ত না, সুবন্ত মনে হয়। সুবন্ত সুবন্ত মানে কেন? সুপন্থে যায়। সুপ ধাতু কিন্তু একটা, বুঝতে পেরেছেন? হলে সুপ সুবন্ত অন্ত হয়ে যাচ্ছে না যার, সন্ধি মানে হলে। সুপ, সুপ যার শেষে থাকে। সুপ অন্তে যায়। হ্যাঁ, হ্যাঁ, এবার সুপ আপনি অন্তে যায় এবার, থাকে। এবার বলি সুবন্ত পরে বলছি। সুপ যোগ অন্ত। এবার সুবন্ত কথার অর্থ কি? সুবন্ত পদ হচ্ছে সংস্কৃত ব্যাকরণে একটি পদ, যেটা সুপ বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয়েছে, সুপ বিভক্তি। সুপ বিভক্তি দিয়ে গঠিত। এই সুপ বিভক্তি কোথায় বসে? না, শব্দের পরে বসে। সুপ বিভক্তি কোথায় বসে? শব্দের পরে বসে। এবার সংস্কৃত থেকে যেহেতু এসছে, তাহলে শব্দের পরে বসছে। এখানে কোন কোন বিভক্তির ব্যবহার আসছে? যেহেতু সংস্কৃত, সংস্কৃততে কোনো উল্টোপাল্টা বিভক্তি নেই। আমাদের যেখানে যেরকম 5টা বিভক্তি আছে বাংলায়, ওদের আছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, এরকম করে করে পরপর পরপর আছে। তো যখন এই বিভক্তিগুলি শব্দের সাথে যুক্ত হয়, তখন সেই শব্দটিকে সুবন্ত পদ বলা হয়। ভালো করে বুঝবেন, এই বিভক্তিগুলো যখন শব্দের সাথে যুক্ত হয়, শব্দ প্লাস এই বিভক্তিগুলো, মানে যেগুলো আমি লিখলাম উপরে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই যে বিভক্তিগুলো, তাহলে এইটাকেই বলা হচ্ছে সমান সমান আপনি বলবেন সুবন্ত পদ। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ এবার আমি একটা সংস্কৃত শব্দই বলি। যেমন মনে করুন নর, ভালো করে বুঝুন, নর, নর, এটা হচ্ছে আপনার প্রথমা বিভক্তি যুক্ত শব্দ, সংস্কৃত প্রথমা বিভক্তি। তাহলে এই যে প্রথমা বিভক্তি যুক্ত এই যে শব্দটা, এই শব্দটাকেই আপনি বলবেন কি শব্দ? না, সুবন্ত পদ। কি বলবেন? সুবন্ত পদ। সুবন্ত পদ। প্রথমা বিভক্তি কোনটা এখানে স্যার একটু বলবেন? প্রথমা বিভক্তি কেন এখানে, মানে এখানে যে বিভক্তিটা হলো সেটা হচ্ছে আপনার সুবিভক্তি। সু,
যেমন নর যোগ সু, আপনার এখানে বিসর্গ এসছে, তো এই যে সু, হ্যাঁ এই বিভক্তিটা সংস্কৃতে বিসর্গকে ইন্ডিকেট করে, ভালো করে বুঝবে। তাহলে নর যোগ সু সমান কত, কি হচ্ছে, নর, নর, হ্যাঁ হ্যাঁ নর। এই যে নর, এই পদটা হচ্ছে প্রথমা বিভক্তি। আপনি যখন ওখানে ওই শব্দ পড়েছেন, ওটাকে কি বলে জানো, কি বলে সংস্কৃত ওটাকে, ভুলে গেলাম। এই যে নর শব্দরূপ, কি বলে, শব্দরূপ। সেই শব্দরূপে আপনি প্রথমা বিভক্তি, এখানে এক বচন, এখানে দ্বিবচন, এখানে বহু বচন, এরকম করে দেখেছেন। ওইখানে আপনি নর শব্দ যদি দেখেন তাহলে দেখবেন এরকম লেখা আছে নর, নরৌ, নরা। এই যে ঔকার বা এই যে বিসর্গ, এগুলো এক একটা বিভক্তি। এই বিভক্তি হ্যাঁ যুক্ত হচ্ছে বলে, এই নর শব্দের সঙ্গে এগুলো যুক্ত হচ্ছে বলে এগুলো পদে বসতে পারছে, এগুলো পদে বসতে পারছে। যেমন আমি নরকে পদে বসাতে পারবো না, নর গচ্ছতি আমি লিখতে পারবো না, আমি এটা লিখতে পারবো না যে নর গচ্ছতি, তাহলে কেটে দেবে, কারণ এখানে কোনো বিভক্তি যুক্ত হলো না। কিন্তু আমি যদি এটা লিখি তাহলে সঠিক হবে, নর গচ্ছতি। নর গচ্ছতি, কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ আপনি যখন সংস্কৃতে লিখবেন এই বাক্যটা, নর বলে গচ্ছতি লিখলেন, তখন কিন্তু আপনাকে কিন্তু এখানে কেটে দেবে। কেন কেটে দেবে? কারণ আপনি এখানে বিভক্তি বসাননি। এইবার যখন আপনি বিসর্গটা দিয়ে দিলেন, তখন এখানে কিন্তু আপনার বিভক্তি বসলো, তাই তো? এই পদকে বলা হচ্ছে আপনার কি, কি পদ বলা হচ্ছে? সুবন্ত পদ। কি পদ বলা হচ্ছে? সুবন্ত পদ। বোঝা গেল? তাহলে সুবন্ত পদের কেসটা বোঝা গেল। সুবন্ত মানে হচ্ছে বিভক্তিযুক্ত পদ। কোন বিভক্তি? না, এই প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী যে বিভক্তিগুলো আছে, সেই বিভক্তিযুক্ত পদ। এগুলো সাধারণত সংস্কৃতের আলোচ্য বিষয়, মানে মূল আলোচ্য বিষয় সংস্কৃতেই আসে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা হ্যাঁ, সেটা সুবন্ত মানে প্রথমা থেকে সপ্তমী যে কোনো বিভক্তি থাকলেই সেটা হ্যাঁ, যে সুবন্ত কোনো পদ বিভক্তি করবো। বসতে পারে, কারণ শব্দরূপ গঠন করতে গেলে আপনাকে 7টা বিভক্তি আপনি লাগাতে পারবেন। বুঝতে পেরেছেন কথা? হ্যাঁ, যেমন বিসর্গ, দন্ত স শেষে আসবে এইরকম টাইপের গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনি অনেক সময় দেখেছেন হর্ষ থাকে, যেমন নরম, নরৌ, নরান। এই যে নরম, ময় হর্ষ দিলাম, এই হ্যাঁ হর্ষটা, হ্যাঁ এই যে ময় হর্ষ, এটাও কিন্তু একটা বিভক্তি। এই যে নর, আচ্ছা এর সাথে ময় হর্ষ দিলাম, এটা কিন্তু একটা বিভক্তি যুক্ত হলো। এই বিভক্তিটা আপনাকে দ্বিতীয়া বিভক্তিকে বোঝাচ্ছে, দ্বিতীয়া বিভক্তি। বোঝা গেল? আচ্ছা হুম তো এই হচ্ছে আপনার মূল বিষয় সুবন্ত পদের। এবার যারা সংস্কৃত নিয়ে চর্চা করেছে বা সংস্কৃততে এমএ টেমএ করেছে, তারা আরো এই বিষয়টিকে গভীরে গিয়ে বলতে পারবে বা বলবে। এটাই হচ্ছে ব্যাপার। আমরা ব্যাকরণ তো আমাদের বাংলাটাই পড়ি, ব্যাকরণ মনে হচ্ছে সংস্কৃতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, কিন্তু সে সময় সময় এখন আর নেই। না, তো আর আপনি শুধু এটুকু মনে রাখুন, বিভিন্ন প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত যে বিভক্তিগুলো আছে, সেই বিভক্তি যুক্ত হচ্ছে সুবন্ত পদ হচ্ছে। বুঝতে পেরেছেন? হুম এই হচ্ছে বিষয়। তো অনেকক্ষণ আমরা আলোচনা করলাম। বলুন, কারো কোনো জিজ্ঞাসা আছে? একজনই জিজ্ঞাসা করেন, বাকিরা কেউ করেন না তো। বাকিরা জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করেন। এনি প্রবলেম? প্রবলেম আছে কারোর? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, যদি গম ধাতু হয়, গম,
কোনো একটা শব্দে গম ধাতু আছে, তো সেখানেও আপনি ড প্রত্যয় বসাবেন। গম ধাতুর উপর ড প্রত্যয় হয়। গম ধাতু, যেমন আমি বললাম, মনে করুন কিন্তু একটা শব্দ ব্যতিক্রমও বললাম হয়, গম ভুজঙ্গ। ধাতুর পর অনেক সময় খচও হয়। হ্যাঁ ড তো হয় কিন্তু খচও হয় দু একটা ক্ষেত্রে হ্যাঁ, খচ সম্ভবত। হয়, খচ হয়। যেমন আহ, ভুজঙ্গ। ভুজঙ্গ হচ্ছে ভুজ যোগ গম যোগ যোগ ও। ড ড ড না, মানেই ভুজঙ্গমে ড হবে না, খচ হবে সম্ভবত। হ্যাঁ, ভুজক ভুজঙ্গম যদি গম। হয় তাহলে ড হবে। ভুজঙ্গ হলে ড, আর ভুজঙ্গম হলে খচ। ভুজক হলে ড হবে স্যার। ভুজঙ্গতেও ড হবে, আচ্ছা, বুঝতে পারছেন? মানে আমি যেগুলো মোটামুটি মনে আছে আমার, সেগুলো হচ্ছে তুরগ, বিহগ, ভুজগ যখন হবে সেক্ষেত্রে ড হয়, ভুজপূর্বক গমযুক্ত ড। কিন্তু যখনই ভুজঙ্গম, তুরঙ্গম, হ্যাঁ, বিহঙ্গম ইত্যাদি হয়ে যাবে এবার তখনই খত হয়ে যায় হ্যাঁ আপনি ঠিকই অতিরিক্ত। বলেছেন, কিন্তু এর মধ্যে কোনো মানে ডিফারেন্সিয়েশন নেই, মানে আলাদা কিছু নেই, ঠিক আছে? আপনি যে বই ফলো করেছেন সেখানে হয়তো আলাদা করে দেখিয়েছে, কিন্তু অনেক বইতে আবার এদেরকে এক করেও দেখানো হয়েছে, কারণ হ্যাঁ, ভুজক তা কথাটা দেখায়, থেকেই ওইটাই ভুজঙ্গম এসছে। কনফিউশন ক্রিয়েট করে আর কি, এক এক জায়গায় একরকম দেখায়। ভুজক থেকেই ভুজঙ্গম এসছে, তুরক থেকে তুরঙ্গম এসছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই হচ্ছে বিষয়। কারোর কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করুন। অলরেডি আমরা অনেকক্ষণ অতিবাহিত করে ফেলেছি, 1.5 ঘন্টার উপরে আমাদের এটা চলছে, মানে রেকর্ডিংটা। স্যার সাহিত্যের ইতিহাসে একদিন স্যার এরকম কোশ্চেন মানে ইম্পর্টেন্ট কোশ্চেন একটু পড়াবেন স্যার। সাহিত্য ইতিহাসে প্রচুর কোশ্চেন আছে আমার কাছে, কিন্তু কথা হচ্ছে যে তার জন্য তো একটা সময় লাগবে। স্যার একটা ক্লাস দিন না স্যার। স্যারকে বলুন না, বলছেন না তো আপনারা। স্যার তো রাজি হচ্ছে না, ফোন করলে তো স্যার তো আর অনেকে তো জয়েনও কম করছে, 6 জন মাত্র জয়েন করেছে, ওই জন্যই তো স্যার রাজি হচ্ছে না, তা আমি কি করে, ক্লাসও তো করছে না সব। আমি কি করে বলি বলুন? আমি আমি যদি স্যার এখন ক্লাস দেখুন আপনার এতে 6 জন মাত্র জয়েন করেছে, মানে ক্লাসও তো করছে না স্যার, তো ওই জন্যই রাজি হচ্ছে না, যে 6 জন ক্লাস করেছে, করছে না আবার এক্সট্রা প্রথমে তো ক্লাস কি 6 জন দেবো। ছিল না? প্রথমে 9 জন না 12 জন ছিল। হ্যাঁ, অলরেডি এতক্ষণ সময় চলে গেছে, তো তাই জন্য এখন এখন 9 জন আছে। একটা ক্লাস যদি এক্সট্রা দেওয়া যায় স্যার সাহিত্যের ইতিহাসে, দেয়া তো আমরা বলবো যাবে, খুনি স্যারকে ফোন করে হ্যাঁ। দেয়া তো যাবে, ওটা তো কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে কখন দেওয়া যাবে, আর মানে যেহেতু আমি তো আর গ্রুপে নেই, সেই জন্য স্যার যেটা দেবে সেটা হবে। স্যারকে আমরা ফোন করি সবাই মিলে, মানে যে আপনার ক্লাসে একটা সাহিত্যের ইতিহাস মানে এরকম সাহিত্যের ইতিহাস আলোচনার বলতে ক্লাস যদি দেওয়া যায়। কোশ্চেন প্রচুর ধরা যাবে, কোশ্চেন প্রচুর করানো যাবে, সে বিষয়ে নিশ্চিন্ত, কিন্তু সময়টা লাগবে না। ওটা তো আর কম সময় না, ওটা তো আর আধা ঘন্টার ক্লাস হবে না। না না, এরকম বড় ক্লাসই হবে, মানে আর কেউ যদি ইন্টারেস্ট থাকে তাহলে, কেউ তো কিছু বলছে না, সেটাই তো কথা, যার যেটা মনে হবে সে সবাই তো চুপ করে আছে, সবাই